অক্ষ ক্রীড়ার ক্যাবিনেট মিশন ও ভাঙা বাংলার পোলা। মাগো, আমি তোমাদের জাত ধর্ম কুলনাশীল নেই, অনেক অনেক দূর থেকে তোমাকে লিখছি। ব্যথায় যখন বুকটা টনটন করে ওঠে, আমার আজন্মের সংস্কার যখন ভুল ভুলাইয়ার মতো কেবলই আমাকে দিকভ্রান্ত করে দেয়, নানা হাতে সাজানো আমার এই জীবনের অঙ্কটা যখন আর কিছুতেই মেলাতে পারিনি, তখন মাগো ঠিক কখনই দুর্গা প্রতিমার মতো তোমার মুখখানা আমার সামনে ভেসে ওঠে। আমার গ্রামের কথা মাগো, আমার অসম্মানের কথা, ইতিহাসের কালান্ত আগুনে পুড়ে পুড়ে ঝলসে যাওয়া আমার এই 22 বছরের জীবনের কথা। মাগো, তোকে ছাড়া আর কাকে বলবো? তুই আমার মা, তোর জাত নেই, ধর্ম নেই, কুল নেই, তুই শুধু আমার মা। তুই বেদান্তবাদীশের শাস্ত্র পড়া মেয়ে নোস, শঙ্খ স্মৃতি তীর্থের স্ত্রী নোস, তুই আমার মা। এই তোর সত্য পরিচয়। তোর অস্তিত্বের গভীরে একদা তুই ধারণ করেছিলি আমাকে। আমি তোর সেই বৃক্ষের অস্তিত্বের দূষর। আমার ক্ষত বিক্ষত রক্তাক্ত হৃদয়ের সীমাহীন বেদনার অংশ। মাগো, তোকে ছাড়া আর কাকে দি? পূব বাংলার যে শহরে একদা আমার সাংখ্য তীর্থ পিতার বীজ আমাকে এই প্রাণময় পৃথিবীর সঙ্গে ঐক্য সূত্রে বেঁধে দিয়েছিল, যেখানে আমার শৈশব, কৈশোর এবং ছুঁয়ে ছুঁয়ে যৌবন কেটেছে, যেখানে মানুষ চিনেছি, ফুল, বৃক্ষ, নদী, আকাশ, লতা গুল্ম, অরণ্য চিনেছি। আমার প্রতিনিয়ত হয়ে ওঠার প্রকৃত রহস্যের বিপুল বিস্ময়ে যেখানে রোমাঞ্চিত হয়েছি, সেখানে সেই শহরেই পৃথিবীর এই ভূখণ্ডের ইতিহাসের বিধাতা পুরুষ আমার ললাটে দুর্ভাগ্যের কলঙ্ক তিলক ডেকে দিয়েছিল। সে রাতের কথা বলতে পারিনি। সে কথা মনে হলে আতঙ্কে এখন নিয়ে হয়ে যায়। বিকেল থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল কিছু একটা হলো, অথচ দুপুর পর্যন্ত সবকিছুই স্বাভাবিক মনে হয়েছে। দুপুরের পর স্কুল ছুটি হয়ে গিয়েছিল, তাতে কিছু বুঝতে পারিনি। হেডমিস্ট্রেস আমাদের তাঁর ঘরে ডেকে নিয়ে বলেছিলেন, আইটা দেবে না কোথাও, বাড়ি চলে যাবা সোজা। টেস্ট পরীক্ষার সামনে, মনে রেখো, বাজারে রাস্তা দেওয়া যাবে না। কিছুতেই কথা শোনো না তোমরা। বেরিয়ে এসে মুখ টিপে হেসেছিলাম সবাই। আমরা জানতাম বাজারের রাস্তা সম্পর্কে রাবেয়াজির একটা অহেতুক ভীতি আছে। আসলে বকুলতলা মোড়ে কলেজের ছেলেদের এবং বেকার আওয়ামী যুবকদের স্থায়ী ঠিকানার আড্ডাটি শহরের তাবক অভিভাবকদেরই তখন অপছন্দ, রাবেয়াদিরও। আমরা জানতাম কণ্ঠ উঁচু পর্দায় বেঁধে এখানে ওরা রাজনীতি, সাহিত্য, খেলাধুলো এবং মেয়েদের নিয়ে বেপরোয়া আলোচনা করে, এমনকি মারামারি পর্যন্ত। আমাদের দেখে উচ্ছল হয়ে ওঠে। ওদের খারাপ লাগেনি আমাদের। ওদের হাতে ছিল আমাদের আর এক গভীরতম অস্তিত্বের বার্তা। বাজারের রাস্তা ধরে এসেছিলাম আমরা। বকুলতলার মোড় আসতেই পপি আমার কানের কাছে ফিসফিসিয়ে উঠল, শীষ মানে চন্দন। বকুল গাছের তলায় চন্দন, ফিরোজ, মকবুল এবং আনোয়ার দাঁড়িয়েছিল। ওরা সবাই এক নজর দেখলো আমাদের। মুহূর্তে নিজেদের আলোচনা ডুবে গেল। কেমন যেন নিষ্প্রাণ না দেখাচ্ছিল ওদের। আমরা ভেবেছিলাম বুঝি কারোর সঙ্গে মারামারি করেছে ওরা। চন্দন, ফিরোজ একসঙ্গে থাকলে নানা অঘটন ঘটতে পারে, তা জানা ছিল আমাদের। হাঁটতে হাঁটতে এসবই আলোচনা করছিলাম আমরা।
পপি এক সময় বলেছিল, রুনার মনটা বারবার কেন রে, দাদা তাকায় নাই বুঝলি। ফিরোজ পপির দাদা। রুনা ঝঙ্কার দিয়ে বললে, নিজেরটা ভালো, আমার জন্য তোমাকে ভাবতে হবে না। বেশ হালকা মনে বাড়ি এসেছিলাম, কিন্তু আমাকে দেখে তুমি প্রায় কেঁদে ফেলেছিলে। বলেছিলে তুই আইছস, তুমি যেন ধরেই নিয়েছিলে আমি আর ফিরব না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, তার মানে তুমি এবার কেঁদে ফেলেছিলে? আতঙ্কে তোমার গলা বুঝে বুঝে যাচ্ছিল। শহর আক্রমণ করব। কথাটা বলতে সময় লেগেছিল, তারপর তোমাকে জড়িয়ে ধরেছিলাম। আমার মাথাটা ধীরে ধীরে কোলের উপর টেনে নিয়েছিল। তুমি বলেছিলে, ডরিস না মা, ডরিস না, ডরকি আমরা আছি না। ছোটবেলা ভয় পেয়ে তুমি এমনি করে সাহস দিতে মা। তখন বলতে, ডরকি আমি আছি না। তারপর গলায় উঠবে গিয়ে বললে, সেই দুইজন দাঁতের এই জায়গায় বাইরে যাও, তাহলে কি কথা আছে? সবাই তাকে আগুন চালি। আমার হয়েছে যত মরণ। দুইজন মানে চন্দন আর দাদা। চন্দনকে যে আমি ফিরোজদের সঙ্গে দেখেছি, আমার মনে হয়েছিল সে কথা তোমাকে বলা যায় না। তুমি মাঝে মাঝে বলছিলে, পরের বলালি আমার যত বিপদ। বাপ মা পড়তে দিতেন তারে, কলেজে তিনি কি করতে আছেন তা মাথায় আমি জানেন। সবাই এইসব সই কাটাইছে বাবু। না 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 না, এ পড়াতে তো আমি নিতে পারব না। ভালো সব কেটে থাকুক, সব কিছু কেটে থাকুক। তারপর বিকেল থেকেই মুখে মুখে গড়ে ওঠা গুজবটা ক্রমশ সংবাদের আকার পাচ্ছিল। শরতের পরিচ্ছন্ন আকাশের তলায় ধীরে ধীরে নামহীন আকারহীন বিভীষিকার মেঘেরা ঘন হয়ে আসছিল। বড় মসজিদে ওরা তখন দু এক করে জড়ো হয়েছিল। চন্দন আর দাদা মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছিল, সুস্থির হয়ে বসতে পারছিল না। ওদের মুখ ক্রমশই ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। আস্থার শরীরটা একটু একটু করে ওদের মুখের ফাঁক দিয়ে গলে গলে পড়ছিল। সন্ধ্যের মুখপাতে শেষবারের মতো ঘুরে এলো ওরা। আমি আমার ঘরে তখন শুয়ে, বড় ঘরে তোমাদের সঙ্গে কিছুক্ষণ কথা বললো ওরা চাপা চাপা গলায়। চন্দন এক সময় আমার ঘরে এলো, চৌকির পাশে বসল, আমার হাত তুলে নিয়ে বলল, ভয় কি বলা, আমি তোমার পাশে আছি, বর্ষা হয় না। মোটা হাড়ের দীর্ঘ গরমের চন্দনকে অন্ধকারে কোনো পৌরাণিক বীরের মতো মনে হচ্ছিল। চন্দনের কুলে মুখ তুঁজে দিয়েছিলাম, ও আমার চুলে বিলি কাটছিল। ওর নিঃশ্বাসের গরম ভাপ আমার ঘাড়ে, কানের লতিতে, চুলের স্তবক স্তবকে। আমার ভয় আতঙ্ক ক্রমে ক্রমে এক অনাস্বাদিত তীব্র আনন্দের রূপ নিচ্ছিল। ওর অঞ্জলিবদ্ধ দু হাতে আমার চেতানো মুখ, আমার সারা দেহে এবং দেহের অন্তরস্থিত সমগ্র চৈতন্যে চন্দনের সুঘ্রাণ। চন্দন, চন্দন। চন্দন কাঁপছিল, আমি কাঁপছিলাম। আমাদের সঙ্গে সঙ্গে চতুষ্কোণের অন্ধকার কেঁপে কেঁপে উঠছিল। চন্দন, চন্দন, শঙ্কর, শঙ্কর। বাইরের কোন
শব্দ তখন স্পষ্ট করে আমার কানে আসছিল না। বলল অনেক দূর থেকে অনেক উৎকণ্ঠা নিয়ে চন্দন আর দাদাকে কি ডাকছে। চন্দন ত্রস্ত হয়ে বেরিয়ে গেল। ওর জন্য জানা ছিল ডাকটা আসবে। দাদা তখন উঠোনে। শুধু দাদা নয়, তোমরা সবাই। তুমি বোধহয় ওদের বাধা দিতে চেয়েছিলে মা। শাসনের সুরে বলেছিলে দরজা খুলবি না কেউ। চন্দ্রবাবু বলেছিল ফিরোজি ডাকছে মাসিমা। তুমি বলেছিলে কাউরে কাউরে বিশ্বাস করি না আমি, কাউরে বিশ্বাস। তোমার কথার জবাব দিলে না, দরজা খুলে বেরিয়ে গেল ওরা। আবার হৃৎপিণ্ডের গুমুরের বাজনাটা থেমে গিয়েছিল এক সময়। ধীরে ধীরে ভয়ের ছায়া ঘনিয়ে এলো সেখানে। ওরা ফিরছে না কেন? চন্দন দাদা, ভগবান ফিরছে না কেন ওরা? চন্দন চন্দন বালিশে বুক মুখ ডুবিয়ে মনে মনে বলছিলাম চন্দনকে ওরা মেরে ফেলেছে। ঠিক ডাকিনি মা, বলেছেন চন্দন চন্দন বেঁচে আছে। ঠিক ডাকিনি মা। মনে হচ্ছিল কত যুগ আগে যেন বায়ু তরঙ্গের দরজা খোলার শব্দটা উঠেছিল। আমার অন্তর্গত ভয় আমাকে ভয় দেখাচ্ছিল। এক ঘোর অন্ধকারের বুকে জটিল জ্যামিতিক নকশার নানা ভয়ের ছবি অশরীরী প্রতিনিধি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। অবশেষে ওরা ফিরে এলো এক সময়। বড় ঘরের খুব কাছাকাছি সবাই আমরা বসলাম। চন্দনের প্রথম কথাটা বলল। ওর গলার স্বর ব্লটিংয়ের মতো খসখসে, জিভ দিয়ে ঠোঁট চাটছিল। দয়াময়ী বাড়িতে অনেকেই উঠে যাচ্ছে। ওখানে পাইপ বরকন্দাজ আছে, বন্দুক আছে। রাতটা ওখানে কাটানোই ভালো। বাবা এই প্রসঙ্গে প্রথম মন্তব্য করলেন এবং আমরা জানতাম বাবার মন্তব্য আর সিদ্ধান্তে কোনো পার্থক্য নেই। বললেন, নিরাপত্তার কথা বলতেছ তো? ভগবানের আস্থা রাখো। কোন বিগ্রহ পরিত্যাগ করে তো আমি যেতে পারি না। বিগ্রহ রক্ষার কর্তব্য আছে আমার। তোমরা বরং যাও। মা, তুমি বলেছিলে তা হয় না, তা হয় না। অর্থ হইলে একসঙ্গেই সবাই মরাই ভালো। কাজেই আমাদের যাওয়া হলো না। তুমি বাবার কথা ভেবেছিলে মা? বাবা তার বিগ্রহের নিরাপত্তার কথা ভেবেছিলেন। ঈশ্বরের নিরাপত্তার দায় মানুষই বলতেছিল সেদিন। চরম ক্ষতি বলতে তোমরা মৃত্যুকেই বুঝেছিলে। মৃত্যুর থেকেও যে অনেক অমোঘ কোন সর্বনাশ থাকতে পারে তা তোমাকে ভাবনাতেও আসেনি মা। তোমাদের সেই এক চক্ষু হরিণের চিন্তার বিপরীত দিক থেকেই কিন্তু সর্বনাশের বাণীটা এসেছিল। সেদিন আমার কথা স্বতন্ত্র করে তোমাদের মনে পড়েনি মা। রাত তখন 12টা। লন্ডনের সলতে কমিয়ে বড় ঘরে আমরা 5 জন 5টি ছায়া মূর্তির মতো বসে আছি। দাদা চন্দনের কোলে 2খানা লাঠি। দাদা বলছিল মুসলমান যুবকেরা প্রাণ দিয়ে দাঙ্গা রুখবে। উত্তরপ্রদেশ থেকে আসা উদ্বাস্তু কিছু গুন্ডা গুলি খাওয়া বাঘের মতো হিংস্র হয়ে আছে। ভয় ওদের নিয়ে। দাদার কথাটা তখন শেষ হয়নি। চন্দন লাফিয়ে বাইরে চলে গেল। ওখান থেকে নিচু গলে ডাকলো, শঙ্কর শঙ্কর। পূবের আকাশ লালে লাল হয়ে গিয়েছে।
বাতাসে দূরের মানুষের আর্তনাদের সুর। বড় ঘরের বারান্দায় আমরা দাঁড়িয়েছি, আগুনের তাপ যেন আমাদের গায়ে লাগছিল। দাঁতে দাঁত চেপে একটা নিদারুণ কম্পনের বেগ ঠেকিয়ে রাখছিলাম আমি। ঠিক এই সময় চার ধার কাঁপিয়ে আওয়াজটা উঠল, আল্লাহু আকবার। আমি পড়ে যাচ্ছিলাম, দু হাতে কানপনের সামনে থামটা চেপে ধরেছিলাম। মাটি চেপে বসে পড়েছিলে তুমি। বাবা পুজোর ঘরের পরীক্ষায় কাঁপতে কাঁপতে বসে পড়লেন। চন্দ্র আর দাদা দলপতিহীন সৈনিকের মতো দিশেহারা ভাবে উঠোনময় ঘুরে বেড়াতে লাগলো। আওয়াজটা একবার উঠে থেমে গিয়েছিল, তারপর নেমে এলো এক কালান্ত শব্দ। সে নৈশব্দে আমার দম বন্ধ হয়ে আসছিল। শিরা উপশিরা স্নায়ু ইন্দ্রিয় গ্রন্থি চৈতন্য প্রবাহ শিথিল হয়ে আসছিল। সেই স্তব্ধতা আমি সইতে পারছিলাম না মা। তারপর শব্দের তরঙ্গ উঠল, সদর দরজায় ঘা পড়ল। ওরা পৈশাচিক উল্লাসে ঈশ্বরের নাম বাজাতে থাকলো। চন্দন আর দাদারা যেন ঘা খেয়ে জেগে উঠলো। চন্দন চাপা গলায় ডাকলো, মাসিমা বুড়া নেমে আসুন। কিন্তু নেমে যাবার শক্তি ছিল না আমাদের। দাদা তোমাকে আর চন্দন আমাকে টানতে টানতে বাড়ির পেছনকার বাঁশ, ডোমর, বেত, গাব, জলপাই, আমলকি, পিতরাজ, হরিতকি এবং আরো নানা গাছ আগাছা, লতা, গুল্ম ঘন গুণতের জঙ্গলের ভেতর দিয়ে নিয়ে গিয়েছিল। চন্দন বাবাকে ডেকেছিল, মশাই চলে আসুন চলে আসুন। বাবা বলেছিলেন আমার বিগ্রহ। কিন্তু কথাটা শেষ না করেই অভিনক্ত ছন্দে ছুটে জঙ্গলের ভেতর ঢুকে পড়েছিলেন। প্রচন্ড শব্দ করে আমাদের সদর দরজাটা সেই মুহূর্তে ভেঙে পড়ল। অনেকক্ষণ চলার পর চন্দন থেমেছিল। জলপাই গাছে পিঠ ঠেকিয়ে জোরে জোরে দৌড়ছিল। বাঁ হাত দিয়ে ডান হাতের, কখনো ডান হাত দিয়ে বাঁ হাতের বেশি পরক করার মতো করে উঠছিল। কোরবানির পশুকে যেমন করে যাচাই করা হয় সেইভাবে। চন্দনের পায়ের কাছে আমি পড়েছিলাম যেন ঈশ্বরের সমর্পিত কোন দেবদাসী। সে সময় তোমাকে কাছে পেতে চাইছিলাম মা, কিন্তু তুমি, বাবা, দাদা আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলে। আমি দাঁড়াতে চাইছিলাম, গলা জোরে রোগীর মতো ঠক ঠক করে কাঁপছিলাম আমি। আমাদের চার ধারে অন্ধকার তরল, পত্র পল্লবের গা ভেয়ে বেয়ে পূর্ণমাস রাতের সবুজ জ্যোৎস্না গলে গলে পড়ছিল। বাড়ির ভেতর থেকে মদ না খেয়েও মাতাল হয়ে যাওয়া মানুষগুলোর হল্লার আওয়াজ আসছিল, জিনিসপত্র ভাঙাচোরা শব্দ। চিৎকার করে বলেছিল, আজকে লোক সব ভেঙে গেল ওস্তাদ। ভারী গলায় আদেশে সুর শোনা গেল, পাত্তা লাগাও, চন্দন কো চাই। জলপাই গাছের প্রবীণ অন্ধকারের তলায় চন্দন কেঁপে উঠেছিল। ধরা গলায় বলল, বলা রমজানের দলেরা এসেছে। বকুলতলা মুড়ে ইউপির উদ্বাস্তু ও দুর্দান্ত রমজানকে চন্দন একসময় প্রচন্ড পিটিয়েছিল। ওর বন্ধু শহীদের বোনকে রমজান অশ্লীল ইঙ্গিত করেছিল। সে সময় কিংবা তারপরেও রমজান বা তার দলকে ভয় করেনি চন্দন। ও বলতো, একটা গুন্ডাকে ভয় করে চলতে হবে নাকি? কিন্তু রমজান আজ গুন্ডা নয়, মুসলমান, আর চন্দন হিন্দু।
চন্দন ভয় পেল মা, আমার উপর ঝুঁকে পড়ে বলল, ভোলা ওঠো, এখানে আমরা নিরাপদ নই ভোলা। আমি উঠতে পারিনি, আমার কাঁপুনির বেগটা আরো বেড়ে গিয়েছিল। চন্দনের দিকে একটা হাত বাড়িয়ে দিয়েছিলাম, চন্দন আমাকে দাঁড় করিয়ে দিয়েছিল, আমি পড়ে পড়ে যাচ্ছিলাম। চন্দনের শরীরের সঙ্গে আমাকে জড়িয়ে নিলে আমার মুখ, আমার বিলুপ্তির অস্তিত্ব, আমার তলপেট, জঙ্ঘা, সর্ব শরীরে চন্দন চন্দন, আমার জিভ শুকিয়ে কাঠ, ক্রমশই তা ভেতরের দিকে চলে আসছিল। আমার শরীরহীন, চন্দনের সুবল পৌরাণিক বাহু, বিস্তৃত বক্ষপট, কল্পেট, সার্বিক বৃক্ষের উরু এবং সব কিছুতেই ভরা মাঘের শীতল অনুভূতি। থেকে শুনে অন্ধকার কাঁপিয়ে আওয়াজ এলো, কন হ্যায়? সঙ্গে সঙ্গে আমাকে পেছনে ঠেলে দিয়ে ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল চন্দন। আমার দু চোখের সামনে অন্ধকার দুলে দুলে উঠল। আমি ছুটতে চেয়েছিলাম, ছিন্ন নাভি কুণ্ডলের সূত্র ধরে ধরে তোমার জঠরের নিরাপদ আশ্রয় ফিরে যেতে চাইছিলাম মা, কিন্তু অদৃশ্য কোন খেলোয়াড়ের হাত থেকে পাশার দাম তখন পড়ে গেছে। দুঃশাসন তর্জন করে তাঁর কেশ ধরলেন, যে কেশের আজ সৌযজ্ঞের মন্ত্রপুত জলে সিক্ত হয়েছিল। দুঃশাসনের আকর্ষণে নত দেহ হয়ে দ্রৌপদী বললেন, মন্দ বুদ্ধি অনার্য, আমি এক বক্র রজস্বলা, আমাকে সভায় নিয়ে যেও না। দুঃশাসন বললেন, তুমি রজস্বলা এক বস্ত্রা বা বিবস্ত্রা যাই হও, ধূতে বিজিত হয়ে দাসী হয়েছ, আমাদের ভজনা করো। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র ধরে সবলে টেনে নেবার উপক্রম করলেন। লজ্জা থেকে ত্রাণ পাওয়ার জন্য দ্রৌপদী কৃষ্ণ বিষ্ণু হরিকে ডাকতে লাগলেন। তখন স্বয়ং ধর্মবক্ত্রের রূপ ধরে তাঁকে আবৃত করলেন। দুঃশাসন আকর্ষণ করলে নানা বর্ণে রঞ্জিত এবং শুভ্র শত শত বসন আবির্ভূত হতে লাগল। আমি আমার সমগ্র অস্তিত্ব দিয়ে তোমাদের ঈশ্বরকে ডেকেছিলাম মা, কিন্তু মাগো 12 হাতের পরেই আমার শাড়ি নিঃশেষ হয়ে গিয়েছিল। আমি প্রাণপণে একটা পিতরাজ গাছ আঁকড়ে ধরেছিলাম, ও আমার পেছনে টানছিল, ক্রমশ আমাকে পেছনে টানছিল, পেলে দিতে চাইছিল, মাঝে 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 ক্যাপা জানোয়ারের মতো পেছন থেকে চেপে ধরছিল, হায়নার মতো হায়নার মতো চিৎকার করছিল। এক সময় আমার পা ধরে ও সবলে নিচের দিকে টানতে লাগলো। আমার প্রতিরোধের ক্ষমতা ক্রমশই কমে আসছিল। গা অবশ, ধীরে ধীরে নিচের দিকে নামছিলাম আমি। আমার মুখ মাঝেরা ছাড় চলে যেতে লাগলো, মাঝেতে শব্দ করে পড়ে গেলাম আমি। ঠিক সেই সময় অন্ধকার কাঁপিয়ে আর একটা আওয়াজ হলো, খবরদার! রমজান পেছন ফিরে দাঁড়ালো, সঙ্গে মানুষটি সতর্ক ভঙ্গিতে এগিয়ে এলো। তরল আধারে ফিরোজকে চিনতে পারলাম। রমজান কোমর থেকে ছুরি টেনে নিল, দাঁতে দাঁত চেপে বলল, ইন্দু কা কুত্তা ইধার আয়া প্রিন্স ফলে। ফিরোজ অনেক বেদিত, ও ছুরির ফলা জ্যোৎস্নায় চকচক করে জ্বলছিল। দুর্গা প্রতিমার হাতে আয়ুধগুলো যেমন ঝলমল করে জ্বলে। রমজান আওয়াজ তুলে ফিরোজের দিকে এগিয়ে গেল। ফিরোজ শরীরটাকে বাঁ দিকে একটু সরিয়ে নিলে। রমজান
তাও সামলাতে পারলে না। ঠিক সেই মুহূর্তেই ফিরোজের ডান হাত ওর পেটের দিকে এগিয়ে গেল। রমজান তীব্র চিৎকার করে উপুড় হয়ে মাটিতে পড়ে গেল। ফিরোজ ওর দিকে কিছুক্ষণ চেয়ে থাকলো, তারপর ওকে চিৎ করে দিলেন। হ্যাঁ। ফিরোজ আমার দিকে এগিয়ে এলো ত্রস্ত পায়। আমার কাছাকাছি এসে অসহায় বোধ করলো, চারদিকে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। তারপর ছুটে গিয়ে পিতরাজ গাছের তলা থেকে আমার শাড়িটা নিয়ে এলো, ছুঁয়ে দিল আমার দিকে। খানিকটা এগিয়ে গিয়ে আমার দিকে পিছন ফিরে চিৎকার করে বলল, মকবুল, এদিকে আমি। অনেক কণ্ঠের আওয়াজ উঠল, চন্দনদার পেলি রোজ। রমজানের লাশ আমাকে এবং ফিরোজকে দেখে ব্যাপারটা ওরা বুঝে নিয়েছিল। ফিরোজ আমার কাছাকাছি এগিয়ে এলো, জিজ্ঞেস করল, চন্দন, শঙ্কর, আপনার বাবা মা? আমি কথা বলার চেষ্টা করেছিলাম, পারিনি। ফিরোজ আমার অবস্থাটা ধরতে পেরেছিল, বলেছিল, একটু বসে নিন, একটু বসে নিন, কোনো ভয় নেই আপনার। অনেকক্ষণ বাদে আমি কথা বলতে পেরেছিলাম। আমার কথা শেষ হতেই জঙ্গলে নানা দিককে মুখ করে ওরা চেঁচিয়ে উঠল, চন্দন, শঙ্কর, এই এখানে চন্দন। চন্দন দাদা কিংবা তোমাদের কারো জবাব পাওয়া যায়নি। চিৎকার করে করে হয়রান হয়ে ওরা থামল এক সময়। ঘুম হয়ে নিচু গলায় পরামর্শ করল। ফিরোজ তারপর আমার কাছাকাছি এলো। কথা বলার আগে বেশ কিছু সময় ভাবল, মনে মনে শব্দগুলো যেন সাজিয়ে নিয়ে বলল, আপনি তো পপির ক্লাস ফ্রেন্ড। পপি আমার বোন। এই রাতটা পপির সঙ্গে যে থাকতে হয়, আর কোনো ব্যবস্থার কথা আমাদের মাথায় আসছে না। আপনার যদি বিকল্প কোনো ব্যবস্থার কথা জানা থাকে তো বলুন। সে রাতে আমি কোন বিকল্প আশ্রয়ের কথা বলতে পারতাম মা, তুমি বলো। ফিরোজ বলল, তাহলে আসুন আমাদের সঙ্গে। উঠতে গিয়েও পারিনি, গাটা অবশ অবশ মনে হচ্ছিল। ফিরোজের ডান হাত বাড়িয়ে দিল, যে হাত দিয়ে খানিক আগেও রমজানের পেটে ছুরি বসিয়ে দিয়েছিল। ফিরোজের প্রসারিত হাতের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম আমি। সে হাতের কথা তোমাকে কি করে বোঝাই মা? একটা গোটা মানুষের যেমন পরিপূর্ণ হাতের আগে কিংবা পরে কখনো দেখেনি মা। ফিরোজের হাত অসীম বিশ্বাসে চেপে ধরেছিলাম। ওরা কোথেকে একটা রিক্সা জোগাড় করে ফেলল। ফিরোজ বললে, উঠুন উঠুন। ফিরোজকে আমি শক্ত করে ধরেছিলাম, ওকে ছাড়তে চাইছিলাম না। ফিরোজ বিবৃত মুখে ওর বন্ধুদের দিকে তাকালে। মুকুল বলে, তুইও ওঠ রোজ, ও সাহায্য দরকার। ফিরোজ আমার মা দিকে বসল। শহীদ রিক্সার হুড তুলে দিয়েছিল, বলেছিল এই রাতে খোলা রিক্সায় যাওয়া ঠিক নয়। মুখ পড়ল রিক্সার চালকের আসনে। আমাদের আগে পিছিয়ে ওদের বন্ধুরা। বড় রাস্তা, নির্জন, খাঁ খাঁ ঘর বাড়ি, দোকানপাট, চারপাশে সব কিছু ঘিরে আলো আমাদের কুহক। ফিরোজের কাঁধে মাথা রেখে আমি অবসন্নের মতো পড়েছিলাম। আমার মাথা দুলছিল। ফিরোজের কাঁধ পাঁজর কাঁপিয়ে আমার নিঃশ্বাস পড়ছিল। ফিরোজ মাঝে মাঝে বলছিল, সকাল হলেই আপনার বাবা মার খোঁজ পাওয়া যাবে,
হ্যাঁ, তো ভাববার কি আছে। আমাদের রিক্সা ধীরে ধীরে চলছিল, কখনো এঁকে বেঁকে, কখনো সোজা, কখনো অর্ধবৃত্তাকারে। মুখগুলোর হাতের শাসনে হ্যান্ডেল বাদ মানেনি। ওরা দুপাশ থেকে গিয়ে হ্যান্ডেল চেপে ধরলে, প্যাডেল থেকে পা তুলে নিলে মুখগুলো। আমাদের ওটা ঠেলে ঠেলে নিয়ে চলল। হঠাৎ শব্দ করে পেছন থেকে আমাদের রিক্সায় মা পাশে একটা জিপ এসে থামল। গলা বাড়িয়ে কেউ জিজ্ঞেস করলো, তোমরা? মুখগুলো ব্রেক কষে বললে, আমরা চাচা। আরেকজনের গলা শোনা গেল, ব্যাপার কি? জিপ থেকে নেমে এলেন ওরা, হায়দার মল্লিক এবং শামস মিয়া। মল্লিক সাহেব নেমে প্রশ্ন করলেন, রিক্সায় কারা? উত্তরের অপেক্ষা না করে হুডের তলা দিয়ে মুখ বাড়ালেন তিনি। সঙ্গে সঙ্গে চিৎকার করে ডাকলেন, শামস! এবং হুডটিকে চাপ দিয়ে নামিয়ে দিলেন। শামস মিয়া যেন হাঁপতে উঠলেন। করছস কি তোরা? কি করছস তোরা? মল্লিক সাহেব হাহাকারে সুরে বললেন, দেখো শামস, দেখো আমার কীর্তিমান সন্তান হারামজাদা বলে তিনি উন্মত্তের মতো ফিরোজের গালে চড় বসিয়ে দিলেন। ফিরোজ তাল সামলাতে পারল না, আমার গায়ে ঝুঁকে পড়ল। বিমূঢ় কণ্ঠে বলল, বাজার বাজার। মুকুলরা চেঁচিয়ে উঠলে, চাচা চাচা। আবার আবার হাত তুলে চিনলেন মল্লিক সাহেব। আর একটা আমার বেঁচেছিল। ফিরোজের মুখ দু হাতের বুকের উপর চেপে ধরে বলেছিলেন, না না না। বিস্মিত মল্লিক সাহেব হাত গুটিয়ে নিয়েছিলেন। মুকুল সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা বলতে শুরু করলেন। সবকিছু শোনার পর মল্লিক সাহেবের বুক কাঁপিয়ে একটা আওয়াজ উঠল, বন্ধুর কাঁধে হাত রেখে ডাকলেন, শামস! শামস মিয়া খুশি সুরে হাসলেন। মল্লিক সাহেব ওদের দিকে চেয়ে বললেন, জিপে উঠো, উঠো জিপে। আমাকে বললেন, আইসো আইসো মা, আইসো। ফিরোজ আমার হাত থেকে হাত টেনে নিলেন। অভিমানী সুরে বললেন, আমি হেঁটে যাব। মল্লিক সাহেবের দু চোখে কৌতুক। শামস মিয়ার দিকে মুখ করে বললেন, ফুল আর আমার সম্মানে লাগছে। পুলা গোটা হয়েছে বেটা। বলে চার ধারের নির্জনতার বুকে দোলা দিয়ে মল্লিক সাহেব হা হা করে হেসে উঠলেন। ওরা তোমাদের নাগাল পায়নি মা। সে রাত জামিক শেখের আশ্রয় কাটিয়ে পরদিন ভোরের ট্রেনে তোমরা সীমান্তের ওপারে পাড়ি দিয়েছিলে। আমার কথা তোমাদের মনে হয়নি? কুলবিগ্রহের কথা বলে গিয়েছিলেন আমার সাংখ্য স্মৃতিতীর্থ ধর্মিষ্ঠ পিতা। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবনের ছন্দ সেদিন তোমরা হারিয়ে ফেলেছিলে মা। নিরাপত্তার শরীরটাকে সেদিন তোমরা ছুঁতে চেয়েছিলে শুধু। দর্শনা পেরিয়ে গিয়ে সাংবাদিকদের কাছে তোমরা যা বলেছিলে তা পড়তে পড়তে লজ্জায়, গ্লানিতে, অপমানে তোমাদের অভিসম্পাদ দিয়েছে। রমজানের মতো কোন গুন্ডার ছড়ি দিয়ে চাইতে তোমাদের যে মরে যাওয়া ভালো ছিল মা। কাগজখানা ফিরোজি নিয়ে এসেছিল, হাসতে হাসতে বলেছিল, পড়ে দেখো, পড়ে দেখো।
এই নাম হলো সৎ সাংবাদিকতা। তা তো গম্ভীর হয়ে গিয়েছিল। এক বুক জ্বালানি বলেছিল, আগুনটাকে কিছুতেই নিভতে দেবে না এরা। বড় বড় হরফে সংবাদের শিরোনাম সাজিয়েছিল ওরা। পূর্ব পাকিস্তানের শহর গ্রামে হিন্দু মেদ যজ্ঞ। স্টাফ রিপোর্টারে কলমে পঞ্চম পৃষ্ঠায় তোমাদের বিবরণ এবং বিবৃতি। প্ল্যাটফর্মে নিভৃত কোণে শহর হইতে সদ্য আগত পরিবারটি বসিয়াছিল। সেই তারা কিঙ্কর ভট্টাচার্য সাংখ্য স্মৃতিতীর্থ মহাশয়ের পূর্ব বাংলা ব্যাপী খ্যাতি ছিল। স্থাবর অস্থাবর সমস্ত কিছু সমেত পাণ্ডিত্যের এই সম্পত্তিও তাহাকে ছাড়িয়া আসিতে হইয়াছে, আর ছাড়িয়া আসিতে হইয়াছে তাহার কন্যাকে। তিনি বলেন যে বাটির পশ্চাৎ সংলগ্ন অরণ্যে সপরিবারে তাহারা আত্মগোপন করিয়াছিলেন। নরপিশা ছানাদারেরা সেখানেও আক্রমণ চালাইয়া পিতামাতার সম্মুখ হইতে তাহাদের একমাত্র কন্যাটিকে লুণ্ঠন করিয়া লইয়া যায়। সাংখ্য স্মৃতিতীর্থ মহাশয় বলেন, সমগ্র মুসলমান জাতিটাই আজ খেপিয়া গিয়াছে। জীবনের সুস্থ মূল্যবোধগুলি উহারা হারাইয়া ফেলিয়াছে। আমি ফিরোজের দিকে তাকাতে পারছিলাম না। ও আমার খানিকটা দূরেই বসেছিল। চোখ মুখ জ্বলছিল আমার, কপালের শিরাগুলো তপ করছিল, মস্তিষ্কের কুশি কুশি অসহ্য যন্ত্রণা। কাগজটাকে তুমড়ে মুচড়ে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে দিয়েছিলাম। মুসলমান পাড়ার বর্ষিয়ান কৃষক জানিক সে, তার স্ত্রী ফতেমা বিবির কথা তোমরা কি ভুলে গেলে মা? এরা তোমাদের আশ্রয় দিয়েছে। ভোর ভোর রাতে 4 জন মুসলমান চাষির প্রহরায় এরাই তোমাদের স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছে। কলকাতা অব্দি তোমাদের যাওয়ার খরচা দিয়েছে এরাই। পরিশুদ্ধ বিবেকের এই মানুষগুলিকে মূল্যবোধ তার কোন স্বীকৃতি তোমরা দিলে না মা? ফিরোজের কথাটা হয়তো সত্যি। ও বলেছিল, মানুষের ইতিহাসে কখনো কখনো দুঃসময় কালো মেঘ ঘনিয়ে আসে। সে আমাদের শত্রু মিত্র স্পষ্ট করে চিনে নেওয়া মুশকিল। এই জন্য কাউকে দোষ দিয়ে লাভ কি বলুন? মল্লিক সাহেবের পরিবার আমাকে নিয়ে ক্রমশ বিব্রত হয়ে পড়ছিলেন। সে রাত তো একরকম করে কেটে গেল। পরদিন ভোর থেকে সমস্যাটা নিয়ে ভাবতে বসেছিলেন ওরা। মল্লিক সাহেবের স্ত্রী পপি অনেকক্ষণ ধরে সংগোপনে আলোচনা করেছিলেন। ফিরোজের মা তারপর আমাকে বলেছিলেন, ফলেতে কোনো দোষ নাই, এই বেলাটা ফল খাইয়া কষ্ট কাটাই করবো না। ও তোমার বাপ মার খবর এর মধ্যেই পাওয়া যাব। তাছাড়া ওই দয়াময়ী বাড়িতে তোমার সদের পিতা সব আছেন, সেখানেও থাকতে পারো। ওই বেলার মধ্যে একটা কিছু ব্যবস্থা ঠিক হয়ে দেবো। ভাই বোন না মা, ভাই বোন না। দুপুরে ফিরোজ ফিরে এলে জানা গেল তোমরা আজ এখানে নেই। তার কিছুক্ষণ বাদে মল্লিক সাহেব ফিরে এসেছিলেন। তার সারা মুখে চিন্তার ছাপ। আমাকে ডেকে নিয়ে বিপন্নের মতো হেসে বলেছিলেন, হ্যাঁ তুই এইখানেই থাক মা, তুই এইখানেই থাক। নিজে গঙ্গা খেতে পাবি তো? তরে তো যেখানে সেখানে পাঠাতে পারি না, আমার একটা দায়িত্ব আছে রে। পরে জেনেছিলাম মা, দয়াময়ী বাড়িতে আমার সহজাতিরা আমাকে আশ্রয় দিতে রাজি হননি। ফিরোজ এবং আমাকে জড়িয়ে কুৎসিত ইঙ্গিত করেছিলেন ফুলবেড়ের চ্যাটার্জি কাকা। মল্লিক সাহেবের বাড়িতে না থেকে আমার উপায় ছিল না মা। পাপ পুণ্য সুচিতা ইত্যাকার সব অনুষঙ্গী বোধগুলো এবং তোমাদের মারফত পাওয়া হিন্দু সমাজের জটিল সংস্কারগুলো এই সময় থেকেই আমার ভেতর ধীরে ধীরে ক্ষয়ে যেতে লাগলো। ক্রমশই এ ধরনের একটা ধারণা গড়ে উঠতে লাগলো যে চতুর এবং করায়ত্ত কৌশলের মানুষেরা
অপরের অজ্ঞতার সুযোগ নিয়ে বাজারে যেমন করে অচল মুদ্রা চালিয়ে থাকে, তেমনি করে কিছু সংস্কার, কিছু বোধ তোমরা আমাদের ভেতর চালিয়ে দিয়েছিলে। 3 দিন পর ফিরোজের মা রান্না খেতে আমার কোন সংস্কারকে আহত হয়নি। মা, যে সমাজ আমাকে রক্ষা করতে পারেনি, বিপদের ঝোড়ো ঘূর্ণির আবর্ত থেকে নিরাপত্তার কোন দ্বীপে আমাকে পৌঁছে দেয়নি, অথচ আমার সর্বাঙ্গে দুর্বলেও কলঙ্কের কালিমা লেপন করতে যে সমাজ এবং সমাজের মানুষগুলোর বাঁধেনি, সে সমাজের কোন সংস্কার নিয়ে চলতে হলে নিজেকে আরো অনেক অনেক নিচে নামিয়ে নিয়ে আনতে হতো। অবস্থা স্বাভাবিক হয়ে আসতেই ওদের সমাজে কথাটা উঠেছিল, মুখে মুখে তা ক্রমশ ছড়িয়ে পড়ছিল। দাঙ্গা থেমে যাওয়ার পর বয়স্কা হিন্দু মেয়েটাকে মল্লিক সাহেব রেখেছেন কেন? যেদিন মল্লিক সাহেব এবং তার স্ত্রী উদ্বিগ্ন আলোচনা শুনতে পেলাম, তারপর তিনি মল্লিক সাহেবকে বলেছিলাম, আমি হিন্দুস্থানে চলে যেতে চাই। এর ঠিক 25 দিন বাদে মল্লিক সাহেব বলেছিলেন, তোমার বাপ মার ঠিকানা পাইছি। শেরপুরের তিনা নির্ণয় মশাই ছিলেন বিনিময়ের বন্দোবস্ত করতে, তার কাছেই শুনলাম সব। এবং 3 দিন পর ওরা সকলে আমাকে ট্রেনে তুলে দিলে। সবাই কাঁদছিল। ওরা, বাবু, আমিও কাঁদছিলাম। মল্লিক সাহেব এবং তার স্ত্রীকে জোর করে প্রণাম করেছিলাম। দেখতে দেখতে সিংজানি স্টেশনের স্টাফ কোয়ার্টার, PWI এর বাংলো, জোড়া, কৃষ্ণচূড়া, শঙ্কর নাট্য মন্দির, আমার বাল্যের শহর দৃষ্টির পরিধি থেকে অবলুপ্ত হয়ে গেল। এক বুক শূন্যতা নিয়ে আমি হাহাকার করে উঠেছিলাম। ফুলছড়ি ঘাটে এবারে ট্রেনে চেপেছিলাম রাত প্রায় 8টায়। ফিরোজ চা নিয়েছিল, আমাকে দিয়েছিল। সারাটা পথ কোনো কথা বলেনি ও, গম্ভীর মুখে বই পড়েছে। মল্লিক সাহেবকে যেদিন বলেছিলাম আমি হিন্দুস্থানে চলে যেতে চাই, তারপর থেকে ফিরোজ আমাকে এড়িয়ে এড়িয়ে চলত। ট্রেন চলতে শুরু করলো। এক সময় জেটি স্টিমার, যমুনার অস্পষ্ট খাত, হেজাকের আলোয় উদ্ভাসিত হোটেল ক্রমশ মিলিয়ে গেল। ফিরোজ আমার খানিকটা দূরে পা ছড়িয়ে দিয়ে বই পড়ছে। ও সারা মুখে মুখোশের গাম্ভীর্য। পরিমিত আলোকের কামরায় আমরা ছাড়া যাত্রী আর 2 জন। ট্রেন চলার সঙ্গে সঙ্গে একজন র্যাপার জড়িয়ে ঘুমিয়ে পড়েছে, অপরজন একটা মোটা ফাইল খুলে পড়ছে, লাল রঙের মোটা পেন্সিল দিয়ে কাগজে দাগ কাটছে। বাইরে চলমান রাত ঘুম ঘুম অন্ধকার আর কুয়াশায় জড়ানো। ফিরোজকে আমি নিষ্পলকে দেখছিলাম। ওর এই নিস্পৃহ আচরণে আমার দম বন্ধ হয়ে আসছিল। 2 চোখে যন্ত্রণা নিয়ে একসময় জিজ্ঞেস করেছিলাম, কথা বলবেন না? প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনলেও চোখে চোখ রাখলো, শব্দ করে বইখানা বন্ধ করলো। তারপর হালকা সুরে বলল, বলুন, কি জানতে চান? আমার বুকের ভেতর জমে থাকা চাপ চাপ বেদনা, মাগো, যে কি সময় এক প্রবল অভিঘাতে তরলিত কান্নায় গলে গলে পড়ল। কামরার ভেতরকার পরিমিত শরীরের রাত, বাইরে চতুর্দিক পরিত্যক্ত থই থই নিশা, সাদা কালো স্ট্রাইপের ফুল স্লিপ পুরো ঘরের ফিরোজ ক্রমশই অস্পষ্ট হয়ে যেতে লাগলো। জানালায় ভাঁজ করা হাতের উপর মুখ গুজে আমি অশিক্ষিত গ্রাম্য রাবণের মতো শব্দ করে কাঁদতে লাগলাম। চলমান ধাতব ধ্বনির সঙ্গে সঙ্গে ফিরোজের অপ্রস্তুত কণ্ঠ বাজতে লাগলো,
কি হলো, কি হলো? রাত তখন গভীর, কাছে এবং দূরের ছায়া ছায়া দৃশ্যপথ ছুঁয়ে ছুঁয়ে আমরা চলেছি। ইয়া মিত্রের নাটোরের উপর দিয়ে আমরা তখন যাচ্ছি। ফিরোজের হাতে আমার হাত, বাইরের ঠান্ডা হাওয়া আমাদের চোখে মুখে, মাঝে মাঝে শিরশির করা একটা অনুভূতি শির টানা ঠেলে ঠেলে উপরের দিকে উঠছে। ঠোঁট জমে বরফ। দূরের আকাশে কোথাও চাঁদ উঠেছিল হয়তো। অন্ধকার ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। এমনই একটা মুহূর্তে ব্রত কথা বলার ঢঙে ফিরোজ কথাগুলো বলেছিল। পাশা খেলায় দ্রৌপদীকে যখন বাজি ধরা হয়, দ্রৌপদী তা জানতেন না, কিন্তু জুয়ারি স্বামীর প্রলোভনের পরিণতি থেকে তিনি রেহাই পাননি। উপমহাদেশ সদৃশ আমাদের এই ভারতবর্ষে তেমনি এক রাজনৈতিক জুয়া খেলায় আমাদের অজ্ঞাতেই আমাদের বাজি ধরেছিলেন কিছু ক্লান্ত আর ফুরিয়ে যাওয়া নেতা। দেশটা ভাগ হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে আমরাও। একটা ঘটনার কথা মনে আছে। আমার বাবা আজীবন যিনি মুসলিম লীগের বিরোধিতা করেছেন, দেশভাগে কিছুদিন বাদেই তিনি আমাকে বলেছিলেন, মুন্না, এই দেশে থাকা যাবে না রে। কাদের মিয়া শামসকে ডেকে নিয়ে বলেছে, আপনাদের ওপর সকলেই ক্ষেপে আছে, ভালো চান তো লীগের মেম্বার হয়ে যান, না হলে বিপদ আপনাদের পায়ে পায়ে। মল্লিক সাহেবকেও বলবে। বাবা বলেছিলেন, বিদেশ থেকে হয়তো চলেই যেতে হবে। ঠিক এর কিছুদিন বাদেই কলকাতায় দাঙ্গা শুরু হল। প্রতিদিনই খবরের কাগজ খুলে দু চোখে ঘষা ঘষা দৃষ্টি নিয়ে বাবা আর্তনাদের সুরে বলতেন, মুন্না, মুন্না, গান্ধীজি, জওহরলাল, মৌলানা, ওরা কি হেরে যাচ্ছেন না? বাবার বিশ্বাসের অখণ্ড ভূমিটিতে কি করে ধীরে ধীরে ধস নামলো তা আমি দেখেছি। আমার আজীবনের সংগ্রামী পিতা সংগ্রামের কথা ভুলে গেলেন। কোন জাতির জীবনে এর চাইতে মর্মান্তিক ট্র্যাজেডি আর কিচ্ছু হয় না, কিচ্ছু না। আজ আমরা সেই ট্র্যাজেডির কোনো একটা অঙ্কের কোনো একটা দৃশ্যের পাত্র পাত্রী। আমি আপনাকে দর্শন অবধি পৌঁছে দেব। আপনাকে আপনার নিজের দেশে যেতে হবে, যে দেশ আপনি চেনেন না, যে দেশের মানুষের সঙ্গে আবেগের কোনো মেলবন্ধন আপনার ঘটেনি, যে দেশের আকাশ বাতাস নদী নক্ষত্র পত্র পুষ্প সবকিছুই আপনার অচেনা, যে দেশের পথ সুস্পষ্ট কোনো ঠিকানায় পৌঁছে দেবার গতি কিনা তা আপনি জানেন না। সে দেশের কোন অচেনা যুবক প্রথম পরিচয় কত স্বচ্ছন্দেই না আপনাকে বলতে পারবে, গোলা গোলা, আমি তোমাকে ভালোবাসি। দেহ মনের সমস্ত তন্ত্রীগুলো যেন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল আমার। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ফিরোজ কামরা থেকে নামলো, জানালার কাছে এসে বলল, সাবধানে যাবেন, একা একা পথ চলার তো অভ্যেস করেননি, চিঠি দেবেন, অন্তত পৌঁছলেন যে সে খবরটা অন্তত। আমরা যারা এই পারে আছি তাদের সম্পর্কে কোনো মিথ্যে ধারণাকে প্রশ্রয় না দিলে ভালো লাগবে। ট্রেন চলতে শুরু করলো। ট্রেনের সমান্তরালে ফিরোজ পায়ে পায়ে এগিয়ে চলল। বলল,
আপনাদের হিন্দু সংস্কার সম্পর্কে আমার কিছু ভীতি আছে। সম্মানের আসনখানা যদি সেখানে খুঁজে না পান, নিজের দেশ এবং আমাদের কথা সেদিন ভুলে যাবেন না। ফিরে আসবেন, ফিরে আসবেন, ফিরে আসবেন। গাড়ির শব্দে ফিরোজের উঁচু পর্দার কণ্ঠ চাপা পড়ে গেল। সারা শরীরে অসহায়তার মুদ্রা এঁকে মাঝ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ল। হাত তুলে প্রাণপণে চিৎকার করে কিছু একটা বলল, তা আমার কানে পৌঁছলো না। ওর বলিষ্ঠ চৌড়া প্রেমের শরীর আমার বিস্ফারিত দু চোখের আয়তনে নানা আকার নিয়ে অবশেষে এক সময় নিশ্চিহ্ন হয়ে গেল। আমার দেহ, আমার মন, হৃদয় এবং অনুভবের তার ছুঁয়ে ছুঁয়ে যে শব্দ এতক্ষণ নিচু পর্দায় আলাপের মতো বাজছিল, সেই মুহূর্তে তিন ভুবনের আকাশ এবং বায়ুস্তরে দোলা দিয়ে তা গম গম করে বেজে উঠল, রোজ রোজ রোজ। আলোকিত পথ, উজ্জ্বল ছিমছাম দোকানপাট, অনেক মানুষ এবং যানবাহনের শহরের শেষ প্রান্তে নতুন গড়ে ওঠা উপনিবেশে রিক্সাওয়ালা আমাকে নামিয়ে দিল। বলল, এটাই নতুন পল্লী, ভেতরে যেতে সাহস করিনি আমরা। ভাড়া নিয়ে ভীষণ কুচকা ধারণা করা এরা, দল বেঁধে ঠেঙায় পর্যন্ত। ভেতরে গিয়ে জিজ্ঞেস করুন, পেয়ে যাবেন ঠিক। নতুন পল্লীর পথ অন্ধকার, বাতাসে ভেজা মাটির গন্ধ, কাছের আকাশে অন্ধকারে একটা আকাশ প্রদীপ চলছে। খানিকটা হাঁটতেই ডান হাতে চায়ের দোকানটা পেলাম। অনেক কণ্ঠের জটলা সেখানে, তোলা উনুনে টকবক করে জল ফুটছে। হ্যারিকেনের পরিমিত আলোয় জটলার মানুষগুলোকে অস্পষ্ট ঘষা ঘষা মনে হচ্ছিল। আমাকে দেখে ওরা থামল, অগাধ বিস্ময় নিয়ে তাকালো। ঠিকানা লেখা কাগজটা ওদের দিকে বাড়িয়ে দিলাম আমি। কাগজখানা হাতে হাতে ঘুরলো, আর ওদের দৃষ্টি আমাকে কেন্দ্র করে আবর্তিত হতে লাগলো। অবশেষে একজন প্রশ্ন করল, আপনি পণ্ডিত মশাই নেই? পাকিস্তান থেকে আসছেন? তার মানে আপনার এই মশলারা তৈরা লইয়া গেছিল না? একবার পাইলেন না ফায়দা দিল করা তো ভুলে না। কি হচ্ছে বলে ভেতর থেকে একদিন উঠে এলো, কাছাকাছি এসে বলল, আসুন আমার সঙ্গে। আমি আলাপ কষ্টাকষ্টি কথা কইয়া কই আসুন বলে সে আবার ডাকল। আবার পা উঠছিল না, সারা শরীর পাথরের মতো ভারী। আমার চারপাশের অন্ধকার কাঁপছিল, অন্ধকারের বুকে রাশি রাশি আতশবাজি জ্বলছিল, নিচ্ছিল নিচ্ছিল, জ্বলছিল। রাস্তায় আমাকে দাঁড় করিয়ে রেখে একটা বাড়ির ভেতর ঢুকে গেল সে। খানিক বাদে তোমার চিৎকার ভেসে এলো। তারপর শুনতে পেলাম তোমাদের নিচু গলার ফিসফিসানি, অস্বস্তি, আতঙ্ক এবং অজানা সব বিভীষিকার মেঘেরা আমার বুকের ভেতর গোড় গোড় করে ডেকে উঠল। দু চোখে অন্ধকার নিয়ে জিওল গাছের তলায় পড়ে যেতে যেতে দু হাতে মাটি আঁকড়ে বসে পড়লাম আমি। একসময় বেরিয়ে এলেন আমার সাংখ্য স্মৃতিতীর্থ জনক। দূরত্ব বজায় রেখে তিনি দাঁড়িয়ে রইলেন। তার উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গ বেষ্টন করে শুভ্র যজ্ঞ অভিহিত। বাবাকে সে রাতে ভয় পেয়েছিলাম মা। তিনি ভরাট গলায় একটা সিদ্ধান্ত জানালেন, এই
এখানে তোমার কোনো স্থান নাই, তোমারে তো আমরা কেউ ফিরাতে নাই, তোমারে আমি গ্রহণ করতে পারি না বলে ভিতর বাড়িতে ঢুকে গেলেন তিনি। আমার চোখের সামনে অন্ধকারের ব্যাপক রোমশ শরীর তুলে তুলে নাচতে লাগলো। পায়ের তলাকার মাটিতে ভূমিকম্পের তোলা পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদিত আকাশ প্রদীপ এক চক্ষু প্রেতের মতো হিম শীতল চোখে নিষ্পলকে আমার দিকে চেয়ে রইল। আমার চার ধারে শ্বাসরোধী শূন্যতা, আমার সজ্ঞান সত্তা ক্রমে ক্রমে বায়ুভূত নিরাশ্রয় নিরালম্ব হয়ে এসে শূন্যতার সঙ্গে মিশে যেতে লাগলো। সেই সময় তোমার চাপা চাপা গলায় শুনতে পেয়েছিলাম, কোনকে বিদায়নি তুই, বিদায়নি কেন? বলা বলে রে তুই আইলি কেন? পথের এই পৃথিবীর থেকে গৌরমান নক্ষত্রের দিকে আমাকে যেন ছড়ে দিকে দিল। তা খেতে খেতে শূন্যত থেকে গভীরতর শূন্যতায়, অন্ধকার থেকে গভীরতর অন্ধকারে আবাসনান বেলার মতো আমি চলতে লাগলাম। বানের মুখে কুটোর মতো একসময় হারিয়ে গেলাম। ভেজা ভেজা মেঝের একটা ঘরে যখন জেগে উঠলাম, বাইরে তখন অনেক লোকের উচ্চকিত জটলা। পচা গোবর এবং গরুর চুনার গন্ধে ঘরের হাওয়া ভারী। চেঁচা বাঁশের বেড়ার ফাঁক দিয়ে হু হু করে আসছিল হৈমন্তিক বাতাস। ঘর মনে মশার বিন শব্দ, চর ধার থেকে আমাকে ছেঁকে ধরছিল ওরা। বাইরের জটলার কথাবার্তা আমার কানে আসতে লাগলো, হুঁকোটানার আওয়াজ। এইটে আপনি ঠিকই কইছেন, এইটে আপনি ঠিকই কইছেন। সমাজ টিকায় রাখতে তার বিধান গুলাও তো মাইনাতে দেব। সে বিধান কঠিন হইলেও তা মানতে আমরা বাধ্য। আমার একটা কথা আছে, আমার একটা কথা আছে, এটা যদি বিচার সভা হয় তাহলে স্পষ্ট করে বলি, আমার বাবা এ সভার বিচারক হতে পারেন না। নিজের মেয়েকে মুসলমান গুন্ডার হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ দেননি কেন জিজ্ঞেস করুন আপনারা। শুধু আমার বাবা নয়, বিচার করার যোগ্যতা আপনাদের কারোরই নেই। বাস্তবিকতা পুরোদেবতা আজন্মের বিশ্বাস পরিত্যাগ করে রাতের অন্ধকারে যারা পালিয়ে এসেছেন, সেই পলাতকদের কোনো বিচার কোনো বিধান আমরা মানি না। বলা এখানে থাকবে আরাম জানা। বাবা বোধহয় দাদাকে মারলেন। দাদা বাইরে চলে গেল। তারপর অনেকক্ষণ নিঃশব্দে বসে রইল ওরা। হুঁকো টানার শব্দটা জেগে থাকলো শুধু। হঠাৎ আমার কানের গোড়ায় একটা শব্দ তরঙ্গ উঠল, হাম্বা। দুর্গন্ধের ঘর এবং জটলার আঙিনায় আওয়াজটা বেশ কিছুক্ষণ ঘর ধরে ঘুরপাক দিল। নৈশব্দের জটলায় প্রাণ ভিড়ে এলো। দরাজ কণ্ঠে কেউ মন্তব্য করলো, মা ভগবতী পর্যন্ত দেখতে চাইতেছে না, আর উনি শাসাইয়া গেলেন। বলা এখানে থাকব। উগ্রবীরদের এই অর্বাসিংহ হাতে আমাকে ধর্ম সংস্কার কোনো কিছুই রক্ষা পাইব না, এই হলো তার ইঙ্গিত। ভাবনে তো অনেক কিছুই আছে বুঝলা। কথাটা অবশ্য সংখ্যাটা ভালো কয় নাই, তবে এইটা তো সত্য। পোলাপানের চোখে আমরা ছোট হইয়া গেছি, হারা গেছি আমরা। বুঝাইছি কি কর? আমি একটা কথা কই, প্রায়শ্চিত্তের ব্যবস্থা করো একটা। সৎ ব্রাহ্মণ
দীক্ষা কিছু দান ধ্যান কর, মস্তিষ্ক মুন্ডন করাইয়া পঞ্চকব্য খাওয়াইয়া মায়াটারে পরিশুদ্ধ করে ল। মায়াটা না হলে চাইব কই মালা তুমি কর, তুমি কি কর? আমি তা পারি না খুড়া মশাই, আমি তা পারি না। জগলের স্পর্শ দোষ ঘটছে যে মায়া, তারে আমি স্থান দিতে পারি না। এই পুরুষে আমি নরকে পাঠাইতে পারি না। এই পরামর্শ আপনারা আমারে দিয়ে না না, যা ভালো বুঝো করো। চলি ওটা হয়ে যাও, চলো চলো। এরপর জিজার বাড়ি চলে গেলেন। অন্ধকার উঠোন থেকে তোমার চাপা গলার কান্না শোনা গেল মা। বাবার ভারী গলার আওয়াজ উঠতে লাগলো মাঝে মাঝে, তোমরা দীর্ঘ 35 বছরের দুই সঙ্গী সেই নাগরিক অন্ধকারে বিচ্ছিন্ন দুটো দ্বীপের মতো বসে রইলে। রাত ক্রমশ বেড়ে চলল। মশার গুঞ্জন, নিভৃত গাভীর ভরত নিঃশ্বাস, দুর্গন্ধের বাতাস, আতঙ্ক আর অস্বস্তিতে মুহূর্তগুলো কাটতে লাগলো আমার। খরমের শব্দ তুলে উঠোনময় পায়চারি করতে লাগলেন বাবা। পায়চারি করতে করতে বললেন, শঙ্কর, এই সংসারে আর স্থান দেওয়া চলে না। না, কথাটা জানাইয়া দেওয়া ভালো। শুনতা হো নাকি? তোমার কান্না থেমে গিয়েছিল, কথাটা বুঝতে অনেকটা সময় নিয়েছিলে তুমি। তোমার গলায় বাৎসল্য নয় মা, নিরাপত্তাহীনতার আতঙ্ক ফুটে উঠল। কইরা কইরা গেলে কাবুকি আমরা, হ্যাঁ শুনছ? সংখ্যা চলে গেলে খামুকি আমরা, চট করে চাকরি দেয় তো আমাকে ভাষা। মা মা ভাই, এত লোক মরল, আমি মায়েরা দেখবে মাথাইয়া রাখলাম না। আমার সংসারে সপ্তনাশে আগুন লাগিয়ে দিল না। তোমাদের স্বস্তির সংসার ছেড়ে আমি চলে এলাম মা। রাত তখন অনেক, আঁধার ফিকে হয়ে আসছিল। দরজা ঠেলে বাইরে এলাম আমি। নৈশব্দের রাত, হাওয়ায় শীতের আমেজ, বিস্তারিত আকাশে অনেক নক্ষত্রের আঁকি বুকে। নতুন পল্লীর সারি সারি বাড়িগুলোকে বন্ধায় রমণীর জরায়ুর মতো মনে হচ্ছিল। তোমাদের তোমাদের পথগুলো বড়ই সংকীর্ণ। তোমাদের ছেড়ে আসতে আমি এক ফোঁটাও চোখের জলের অপব্যয় করিনি মা। আবার আমার অন্তর্গত ক্লান্তির শরীরটা সোজা হয়ে দাঁড়াতে দিচ্ছিল না আমাকে। বুকের ভেতরটা ধক ধক করে ক্রমাগত বেজে বেজে উঠছিল। আমি পড়ে পড়ে যাচ্ছিলাম, হামাগুড়ি দিয়ে চলছিলাম। পাহারাওয়ালা কুকুরের মতো তোমাদের স্বস্তির সংসারটা আমাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল মা। পথের শেষে তবু পৌঁছতে পারিনি মা। না, এখনো পৌঁছতে পারিনি। পৃথিবীর এই গোলাপে আমার একটি মাত্র আশ্রয় আছে,
সম্মানের সিংহাসন আর এক বুক ভালোবাসা নিয়ে ফিরোজ সেখানে প্রতীক্ষায়। সেখানে পৌঁছতে পারিনি, আমার সংস্কার সেখানে আমাকে পৌঁছতে দিচ্ছে না। আমার সংস্কারের দূর গিয়ে আজ আমি স্বেচ্ছাবন্দী। আমার এই রক্তস্রোতের পাকে পাকে জড়ানো এই শৃঙ্খলটাকে আমি টুকরো টুকরো করে ভেঙে ফেলতে চাইছি। আবার অন্তর্গত আমির কাছে আমি হেরে যাচ্ছি মা। আমি যেখান থেকে লিখছি দুটো দেশের সীমান্ত সেখানে মিশেছে। দু পা হাঁটলেই আমি আমার দেশে এবং ফিরোজের কাছাকাছি চলে যেতে পারি। সবাইয়ের বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত, ঘন নীলের গাছগাছালি, অপুরাণ আকাশ, এবং এই সবের মাঝখান দিয়ে একটি ভালোবাসার মনের আমন্ত্রণ সব সময় আমার কাছে পৌঁছয়। সে আমন্ত্রণে সাড়া দেবার শক্তি কখনো পাবো এ বিশ্বাস নিয়েই বেঁচে আছি মা। ইতিহাসের আর এক কালান্তক দাবান হলে আমাদের সংস্কার, আমাদের সংকীর্ণতা পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। তার হাত সেদিন তুলে নেব আমি, বলবো রোজ রোজ। সে আমার হাত তুলে নেবে, বলবে বোলা বোলা বোলা, মাগো